গুড ইভিনিং, স্যাটারডে লাইভ উইথ সৌম্যর 58তম এপিসোডে সকলকে স্বাগত। WBCS 2020 যে ফাইনাল রেজাল্ট হয়ে গেল তার উপর অলরেডি আমরা 3টে এপিসোড করেছি, আজকে 4th এবং লাস্ট এপিসোড। তো এখানেও অন্যান্য বারের মতন WBCS টপাররা আমাদের সাথে উপস্থিত আছেন। আমি ওয়ান বাই ওয়ান একটু আলাপ করিয়ে দিই। আমার ঠিক পাশেই দেখতে পাচ্ছেন শ্রী সনৎ কুমার দাস, উনি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসে 5th র্যাঙ্ক করেছেন। ওয়েলকাম সনৎ। Thank you, sir. Thank you. Good evening, sir. Yeah, let me introduce Mr. Amit Tamang. Amit 24 rank করেছে 2020 WBCS Executive এ। Welcome Amit. Thank you, sir. Amit, you are probably joining from Vizag. Yes, sir. I'm in Vizag. Yes. Right. Thank you and welcome. Priyanka Sadhukha আমাদের সাথে আছেন। Thank you, sir. Priyanka 2020 WBCS Executive এ 20th র্যাঙ্ক করেছেন, 20তম র্যাঙ্ক করেছেন। ওয়েলকাম প্রিয়াঙ্কা সাধুখা। থ্যাংক ইউ স্যার। এবং এর সাথে আছেন আপাতত আমাদের সঙ্গে তাহা ইয়াসিন ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে 22nd র্যাঙ্ক করেছে। তাহা, তোমাকেও ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। তো আমাদের সাথে আরো কয়েকজন জুড়বেন, তাদের সঙ্গে সঙ্গে আমরা নিতেও থাকবো। এনিওয়ে, আমরা ডিসকাশনটা স্টার্ট করি। প্রথমেই আমি ওয়ান বাই ওয়ান একটু জিজ্ঞেস করে নেবো যদি নিজেদের ইন্ট্রোডাকশনটা একটু বলার জন্য। সনৎ কুমার দাস, তুমি যদি তোমার ইন্ট্রোডাকশনটা একটু বলো, তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, কেন WBCS এ আসতে চাইলে, এগুলো নিয়ে যদি আমাদের একটু বলো। ঠিক স্যার, আমি জুওলজিতে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি করি, এমএসসি করি। এমএসসি করার পরে স্যার আমি ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, সেখানে অ্যাজ এ এলডিসি জয়েন করি এবং তারপর থেকে এখনো অবধি আমি এখন ওয়েস্ট বেঙ্গল স্টেট সেক্রেটারি সার্ভিসে রয়েছি। ইনিশিয়ালি স্যার ভেবেছিলাম যে আমি একাডেমিক্সেই কন্টিনিউ করব, কিন্তু তারপর যখন অ্যাডমিনিস্ট্রেশনে আসার পর আমি অ্যাডমিনিস্ট্রেশনের প্রসেসটাকে এনজয় করতে থাকি। তো পরবর্তীকালে আমার মনে হয় যে যদি আমি অ্যাডমিনিস্ট্রেশনটাকেই এনজয় করি তাহলে তার যে এলিট যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো কেন অ্যাভেল করবো না, অ্যাটলিস্ট ট্রাই করে দেখা যেতে পারে। সেখান থেকেই স্যার WBCS এর ধারণাটা আমার আসে এবং প্রিপারেশন চালু করি। এটা স্যার অ্যাকচুয়ালি আমার ফার্স্ট অ্যাটেম্প্ট, তো কোঅপারেটিভ সার্ভিস পেয়েছি, এটাই। কংগ্রাচুলেশনস, খুব ভালো লাগলো শুনে। তোমার গ্র্যাজুয়েশন কি নিয়ে, মানে কি নিয়ে পড়াশোনা করেছিলে? জুওলজি স্যার, জুওলজি। তারপর বিএসসি করেছিলে, মাস্টার্স করনি? এমএসসিও করেছি স্যার, জুওলজিতেই করেছি। এমএসসি করেছো, ফাইন। Amit, please introduce yourself. What is your educational background? Why did you want to join West Bengal Civil Service? Okay. Good evening, sir. I'm Amit Yes. Tamang, and I'm from Darjeeling. I've done my college from Jadavpur University, mechanical engineering degree, and then I passed out in 2016. And since 2018, I'm working in Vizag Steel Plant, and currently I'm in Vizag only. So while working in steel plant, sir, actually I wanted to go to civil service for since a long time ago, but since that time I was already in engineering, so I thought of pursuing engineering work only at first. But after joining here in 2018, since 2019 I started preparing for WBCS, and in 2020 I gave my first WBCS attempt, and so I cleared it in the first attempt. Congratulations. Thank you so much, Amit. Thank you, sir. প্রিয়াঙ্কা, তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি আছে এবং তুমি WBCS এ পরীক্ষা দিতে চাইলে কেন? স্যার, আমি 2018 সালে বেতুন কলেজ থেকে এমএসসি কমপ্লিট করি। তারপরে এই WBCS কে টার্গেট করি আমার প্রিপারেশন স্টার্ট হয়। আমার দাদা একজন WBCS অফিসার, আর ওই আমার ইন্সপিরেশন। ও এক্ষেত্রে আমাকে প্রচুর হেল্প করেছে। আর একটা কারণ আছে যে আমাদের গ্রামের দিকে একটা প্রচলিত কথা আছে যে মেয়েদের জন্য টিচিং ইজ দ্য বেস্ট প্রফেশন। আমার ধারণা এটাকে পরিবর্তন করা উচিত। জানি না কতটা করতে পারবো, তবু চেষ্টা করবো। এই কারণে ভালো লাগলো শুনে। আমরা আরো ডিসকাশনে আসছি। তাহা ইয়াসিন, তাহা, তুমি তো এখন বোধহয় ফরেস্ট সার্ভিসে আছো, সাবঅর্ডিনেট ফরেস্ট সার্ভিসে। তুমি তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একটু বলো এবং কেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা এই দিকে আসতে চাইলে সেটা একটু শুনবো আমরা।
Okay. First, thank you, sir, for allowing me to, for giving me the opportunity to say something regarding myself. Sir, আমি আমার এমএসসিটা পাস করলাম 2015-এ, টেকিং ম্যাথামেটিক্স অ্যাজ এ সাবজেক্ট। আমার বিএসসি এমএসসি দুটো ম্যাথামেটিক্সেই উপর করা আছে। 2015 আইআইটি খড়গপুর থেকে পাসড আউট। তারপর আমি স্যার ওই একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে একটা জয়েন করলাম, মানে আগে স্কুল জয়েন করলাম অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, দিল্লি পাবলিক স্কুল। তারপর ওটা ছেড়ে আমি ওটা আর একটা ভালো অপরচুনিটি পেলাম, মানে কলেজে পড়ানো একটা অপরচুনিটি পেলাম। তাহলে একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে আমি পড়িয়েছি 2-3 বছর, 3 বছর। তারপর মানে তার মানে 2-3 বছর পর আমার মানে ইন্টারেস্ট এখানে ফ্লাকচুয়েট হলো কি আমি না সিভিল সার্ভিস দিকে যাব, আমার ইন্টারেস্টটা এদিকে মানে ইনক্লাইন করে গেছে কি আমি মানে সোসাইটির জন্য কিছু করব, সোসাইটির জন্য কাজ করব। আর এটা মানে একটা সিভিল সার্ভিস একটা মানে একটা ভালো জব, একটা মানে ভালো স্ট্যাটাসও আছে, ভালো জবও আছে, আর এখানে অপরচুনিটি পাবো। সো ওয়্যার আই ক্যান সার্ভ দ্য সোসাইটি, সার্ভ দ্য পিপল, আই ক্যান ডাইরেক্টলি কাম ইন টু কন্ট্যাক্ট উইথ দ্য পিপল। এই জন্য আমার ইন্টারেস্টটা এই দিকে ফ্লাকচুয়েট হয়েছে। আর আমি আমি বিসিএস প্রিপারেশনটা 2018 এন্ড থেকে স্টার্ট করলাম। আমার 2019 ফার্স্ট অ্যাটেম্প্ট দিলাম, কিন্তু হয়নি। 2020 এটা সেকেন্ড অ্যাটেম্প্ট ছিল আমার। ওকে, খুব ভালো লাগলো তোমার কথা শুনেও। এবার আমি একটু সনতের কাছে যাব। সনত, আমি জিজ্ঞেস করবো যে তোমার WBCS এর যে প্রিপারেশন স্টার্ট করলে, কিভাবে স্টার্ট করলে? মানে তুমি কি ওই প্রিলিমিনারি মেন যেভাবে করতে হয় নাকি একসাথে করলে? তুমি কি কোনো সার্ভিস করতে, মানে সার্ভিস করতে করতে করেছো যার জন্য সময়ের হ্যাঁ কিছু স্যার, ব্যাপার ছিল? এটা যদি একটু সার্ভিস আমাদের হ্যাঁ স্যার, সার্ভিস করতে করতে প্রিপারেশনটা নিই। মানে ইনিশিয়ালি আমি তো এমএসসি করার পরে আমি ভেবেছিলাম যে পিএইচডির দিকে যাব। তো সেখান থেকে আমি ইনিশিয়ালি গেট ক্লিয়ার করেছিলাম, নর্থ ইস্টের স্লেট পরীক্ষাও দিয়েছি। কিন্তু যেহেতু সার্ভিস করছি তো আমি বুঝতে পারলাম যে মেন স্ট্রিম একাডেমিক্সের থেকে একটা ডিস্টেন্স আমি টের পাচ্ছিলাম। তো সেই জন্য পুরোপুরি যখন স্যার এদিকে শিফট করলাম তখন একটু সার্ভিস করতে করতে টাইম ক্রাঞ্চ হচ্ছিল। তো আমি স্যার মেন্স এবং প্রিলিমিনারি এর যে প্রিপারেশনটা, এটাকে কোনো সময় আলাদাভাবে করিনি। আমার মনে হয়েছে যে যদি আমি একবারেই দুটোকে একটা কম্পাইল ফরম্যাটে খুব ভালোভাবে প্রিপারেশন করতে পারি, সেটা আমার প্রিলিমস অ্যাজ ওয়েল অ্যাজ মেন্স দুটোকেই হচ্ছে মানে দুটো দুটো হিসেবেই কাজ করে যাবে। এবং পরবর্তীকালে স্যার প্রিলিমস এন্ড মেন্সের কিছু কিছু পার্টিকুলার জায়গা রয়েছে যেগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন আছে, এটাই স্যার। তা আর তুমি অপশনাল কি নিয়েছিলে সনত? অপশনাল স্যার আমার অ্যানথ্রোপোলজি ছিল। তা তুমি জুলজি পড়ে অ্যানথ্রোপোলজি কেন নিলে? জুলজিও তো ছিল বোধহয়। হ্যাঁ স্যার, জুলজি ছিল, অপশনে ছিল। কিন্তু স্যার যেটা আমার হচ্ছে মানে অসুবিধাটা হলো সেটা হচ্ছে একাডেমিক্স থেকে যখন আমি এদিকটাতে আসলাম তখন দেখছিলাম যে জুলজি নিয়ে হচ্ছে WBCS এর প্রিপারেশন করছে, এরকম কোএক্সপিরিয়েন্স আমি স্যার পাচ্ছিলাম না। অন দি আদার হ্যান্ড আমার নিজের পড়তে পড়তে অ্যানথ্রোপোলজির অনেক আমার বন্ধুদের সাথে আমার কন্ট্যাক্ট হয় যারা এখানে অ্যানথ্রোপোলজি নিয়ে প্রিপারেশনটা করে। এবং আমার ক্ষেত্রে অ্যাপারেন্টলি আমি তারপরে সিলেবাসটা স্টাডি করি এবং বইগুলো দেখি। তো ওখানে স্যার দেখতে পেলাম যে ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি যে পার্টটা রয়েছে সেটা অনেকটা হচ্ছে বায়োলজি ওরিয়েন্টেড। তো সেক্ষেত্রে আমার একটা হিউজ পোর্শন অলরেডি কভার ছিল। আর আরেকটা পোর্শন আছে সোশিওলজি এবং হচ্ছে যে পলিটির যে পার্টটা সেগুলো অনেকটা ইনভলভ রয়েছে, এনশিয়েন্ট হিস্ট্রি রয়েছে। তো সেক্ষেত্রে স্যার আমার সুবিধা হয়েছে, তাই আমি অ্যানথ্রোপোলজিটাই চুজ করলাম। ওভারঅল স্যার স্টাডি ম্যাটেরিয়ালগুলো আমার মনে হচ্ছে একটু মার্কেটে একটু সর্টেড ফরম্যাটেও রয়েছে জুলজির থেকে অ্যানথ্রোপোলজিতে। বেশ, আরেকটা জিনিস অ্যাডিশনালি জিজ্ঞেস করে নেবো, যদিও পরে বিশদে করব। তো তোমার এই মোটামুটি জিএস পেপারগুলোতে যেটাতে এমসিকিউ পার্ট আছে 800-তে কত হয়ে থাকতে পারে? সেই তুমি কি স্কোরটা হিসাব করেছিলে? আমি স্যার যেটা হয়েছিল আমাদের তো অ্যান্সার কি রিভাইজড হয়েছিল, রিভাইজড অ্যান্সার কি পরে আমার যেটা মনে হয়েছিল আমার 510 এর কাছাকাছি ছিল। আচ্ছা আচ্ছা, এমসিকিউ পেপারটা ওরকম ছিল স্যার। আর অ্যানথ্রোপোলজিটাও মোটামুটি তুমি পুরোটাই প্রায় অ্যান্সার করতে পেরেছিলে এবং সেটাও ভালো হয়েছিল নিশ্চয়ই? পুরোটা স্যার আমি যেটা হয়েছিল আমি 385 মতন অ্যান্সার করেছিলাম আউট অফ 400। একটা কোয়েশ্চেন মানে বেসিক্যালি আমি কোয়েশ্চেনটাকে বুঝতেই পারিনি, সেজন্য পুরোপুরি আমার হাতে সময় থাকা সত্ত্বেও করতে পারিনি। এবার ওখানটা স্যার 15 নম্বরের একটা চাঙ্ক বেরিয়ে যায়, তো 385 অ্যান্সার করেছিলাম। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো বললে। আমি একজন ভিউয়ার একটা কোয়েশ্চেন করছেন, রুমি খাতুন, ওনার কোয়েশ্চেনটাকে একটু নিয়ে নিই যে WBCS কি একটার বেশি ফর্ম ফিল আপ করা যায়? পিএসসি নোটিফিকেশন কিন্তু বলছেন যে একটার বেশি ফর্ম ফিল আপ করা যায় না, সেক্ষেত্রে বাতিল হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তবে যদি ভুল হয়ে থাকে ফর্ম ফিল আপের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু
একটা এডিটিং এর উইন্ডো পিএসসি অবশ্যই দিয়ে রেখেছেন, ভবিষ্যতে সেটা ইউজ করে যদি কোনো ভুল চুক হয়ে থাকে সেটাকে ঠিক করা যেতে পারে। আর একটা ব্যাপারও বলে রাখি, অনেকে জানেন অনেকে জানেন না, সেটা হচ্ছে নাম্বার অফ অ্যাটেম্পটস। WBCS এ কিন্তু এখন নাম্বার অফ অ্যাটেম্পটস এর কোনো বার নেই, অর্থাৎ তার বয়স সীমা যতদিন পর্যন্ত তাকে অ্যালাউ করবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই, তাহলে ততদিন পর্যন্ত কিন্তু সে এটা করতে পারবে, মানে পরীক্ষাটা দিতে পারবে। আর নাম্বার অফ অ্যাটেম্পটস এর কোনো বার নেই, যেটা ইয়েতে রয়েছে আমাদের ইউপিএসসি তে রয়েছে আর কি। ঠিক আছে, যাই হোক, এবার আমি যেটা জিজ্ঞেস করব, আমি একটু অমিত তামাংয়ের কাছে যাব। অমিত, হাউ ডিড ইউ স্টার্ট ইউর প্রিপারেশন, একটু তুমি যদি আমাদের Yes, sir. বলো। Sir, to be honest, sir, at first I didn't know anything about the syllabus and everything. So I checked in net and then found that many of the GS paper like are similar for prelims and mains. So when I started preparation, so that time I didn't think about particularly for prelims and mains. I just started like that only to gain the most of the knowledge at the time only, and then I started like that. So when I was preparing for WBCS, that time it was a pre-COVID time. So I thought that the main should be at a normal time, like it used to happen in previous years. So that time I didn't have much time also. So like for optional thing. So first I asked everyone, so which optional to be taken. So everyone said that anthropology is the best option, but when I actually saw the notes and all, so I found it to be little more. It's I had to give a lot more time for that. So then okay, like I stopped doing anthropology. Then I thought of continuing my mechanical engineering only. Then I started preparing preparation with mechanical as optional. Then so ultimately I gave it. Okay, you cleared with mechanical engineering as an optional. Yes, sir. Yes, sir. Okay, fine. So very good. And how much you have scored? I mean, not accurately, but if you can guess how much you have scored in MCQ papers. Sir, it was around, sir, 500 plus, but I don't know exactly. After the revision, I didn't check, sir. After the revision of MCQ, I didn't check. So it was around 500 plus, sir. Okay. And as far as the optional subject is concerned, mechanical engineering, could you answer the 400 marks of full paper? Actually, sir, in paper one, what happened was that before that, only the MCQ type of paper was there, so we didn't have any time frame for that. So we could answer within like within 1 hour only. But for optional, I didn't check the time also. So that time I was stuck in one question. I had answered most of the questions, but I was stuck in one paper and I didn't see the time also. So that time I could not complete it. So, for paper one, but in paper two, I answered everything, sir. So it was around 350 plus only. Okay, okay. Very good. And one more thing, what about your descriptive papers, language papers? That means you have probably Nepali and English, isn't it? So how Yes, much sir. you have scored in Yes, those yes, sir. papers? Yeah, Nepali. Sir, I cannot tell exactly, but I've written well on this, sir, in English and Nepali, sir. But I cannot tell how much I got. But I think I've got good marks in that because in Nepali I've written well, and in English also, like whatever the questions with their compositions and that letter writing, I did well, sir. From my viewpoint, from my point of view, I thought I written well, sir. Okay, okay. Yes, we will do a separate program on Nepali language also, but this program is limited to other papers. Anyway, thank you so much. Thank you, Amit. Okay. প্রিয়াঙ্কা Thank সাধুকা, you, sir. তোমাকে আমি জিজ্ঞেস করব যে তুমি কিভাবে শুরু করলে? তুমি কি মানে আস্তে আস্তে প্রিলিমিনারি মেন এভাবে শুরু করেছো, নাকি তোমার তো অপশনাল ছিল ম্যাথমেটিক্স, তাই না? তুমি হ্যাঁ স্যার। ম্যাথমেটিক্স এর উপরও সমানভাবে জোর দিয়েছো, কিভাবে করেছো সেটা যদি আমাদের একটু বলো। হ্যাঁ স্যার, আমি 2019-এ ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল আমার। সেবারে আমি একটা ভুল করেছিলাম যে প্রিলিমিনারির পরেই মেন্সের প্রিপারেশন স্টার্ট করিনি। প্রিলিমিনারির রেজাল্ট বেরোনোর পর মেন্সের প্রিপারেশন স্টার্ট করেছিলাম, তার ফলে আমি টাইমটা পাইনি। এবারে আমি 2020-তে একেবারেই পুরো প্রথম থেকেই মেন্সের প্রিপারেশন স্টার্ট করেছিলাম, যার ফলে আমার অনেকটা সুবিধা হয়েছে।
আচ্ছা, আর অপশনালের ক্ষেত্রে? অপশনালের ক্ষেত্রে মানে আমি অপশনাল রেগুলার পড়তাম, আর মোটামুটি অপশনাল ভালোই হয়েছিল। তুমি 400 নম্বরই কি উত্তর করতে পেরেছিলে? না, আমি 350 অ্যারাউন্ড অ্যান্সার করেছিলাম। আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞেস করবো যে তোমার এমসিকিউ পেপারগুলোতে কিরকম মার্কস ছিল? আমি ওটা চেক করিনি, রিভিশন অ্যান্সার কির পর আমি ওটা চেক করিনি, কিন্তু মোটামুটি 520 প্লাস ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। আর বাংলা ইংরেজিটা কেমন হয়েছিল তোমার? অ্যান্সার তো সবই করে এসেছিলাম, আর আমার বেঙ্গলিতে একটু প্রবলেম হয়, কিন্তু ইংলিশটা খুবই ভালো হয়েছিল। আচ্ছা, মানে বাংলায় প্রবলেম হয় তোমার কি, মানে বাংলা মিডিয়ামে পড়োনি, মানে কোন না, আমি মিডিয়ামে পড়েছো? বাংলা মিডিয়ামেই পড়েছি, কিন্তু বাংলার যে ল্যাঙ্গুয়েজের একটা মানে সুন্দর করে যেটা গুছিয়ে লেখা, মানে অত ভাষাটা আমি অত ভালো করে লিখতে পারি না। আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, খুব ভালো কথা। ঠিক আছে, তাহা তাহা ইয়াসিন, তোমার কাছে একটু যাব। তোমার কাছে আমি জানতে চাইবো যে তুমি কি করে শুরু করলে, এবং যখন প্রিপারেশন শুরু করলে তখন কি তুমি কোনো সার্ভিস করতে, নাকি জাস্ট পড়াশোনাই করতে? তো প্রিলিমিনারি, মেন এবং আলটিমেটলি অপশনালটা কিভাবে চুজ করলে, এগুলো একটু যদি আমাদের বলো আর কি। স্যার আমার তো এমএসসি অবধি ম্যাথস সাবজেক্ট ছিল, বিএসসি এমএসসি, তারপর তো আমার ম্যাথস সাবজেক্টই ছিল নিজের সাবজেক্টটা। আমি একটু লেটে মানে একটা ডিসাইড করলাম কি আমি একটা সিভিল সার্ভিস দিকে যাব। আমি আগে তো 3 বছর মানে প্রাইভেট চাকরিটা করলাম, আর প্রাইভেট চাকরির ক্ষেত্রে আমার মানে ইন্টারেস্টটা ফ্লাকচুয়েট করলো না, আমি গভর্নমেন্ট সার্ভিস দিকে যাব। আর গভর্নমেন্ট সার্ভিস মানে আমি সিভিল সার্ভিস দিকে যাব। সিভিল সার্ভিসে মানে অনেকটা অ্যাট্রাক্ট করেছে, মানে জব প্রোফাইল আর মানে লোকের জন্য কাজ করতে পারবো এটা নিয়ে। তারপর আমার সাবজেক্ট অলরেডি ম্যাথস ছিল তারা, আর আমি তো একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড মানে স্টুডেন্ট, তাহলে I was not knowing anything about economics or in polity and history geography. I have to read it start from this again because till class 10 I read about history and geography. তারপর স্যার ওই হিস্ট্রিটা মানে একটা পড়লাম, হিস্ট্রি জিওগ্রাফি ওটা তো বুঝতে পেরেছি কেন ওটা সাবজেক্ট ছিল ক্লাস 10 অবধি। কিন্তু ইকোনমিক্স নতুন সাবজেক্ট ছিল আমার জন্য, ইন্ডিয়ান পলিটি নতুন সাবজেক্ট ছিল। তাহলে এই সাবজেক্ট পড়ার পর আমি ডিসাইড করলাম না আমার অপশনাল সাবজেক্ট ম্যাথসই থাকবে, আমি ম্যাথস নিয়েই করব। কেন আমার আমার কাছে অলরেডি নোটস আছে। আমি নিজের গ্র্যাজুয়েশনে এমএসসিতে মানে বিএসসি বলবো, বিএসসিতে অনেক নোটসটা বানিয়েছিলাম বিএসসি যখন করছিলাম। তো নোটসটা ছিল, আর আমি কোয়েশ্চেন পেপারটা ম্যাচ করলাম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার WBCS ম্যাথস অপশনাল পেপার। তাহলে আমি দেখলাম কি হ্যাঁ অনেকটা কোয়েশ্চেন আমার নোটস থেকে ম্যাচ হয়ে যাচ্ছে। তাই আমি মানে ফাইনাল ডিসিশন নিয়েছি কি আমি ম্যাথসই নিয়ে আমার অ্যাজ অ্যান অপশনাল সাবজেক্ট আই অ্যাপিয়ার ফর দ্য এক্সাম। তাহলে আমার মেন প্রিপারেশন আমি স্টার্ট করলাম ওই 2018 দিক থেকে। ফার্স্ট আই অ্যাপিয়ার্ড ফর ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস। সো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ফরেস্ট সার্ভিস, যেটা দুটো এক্সাম হয় কিন্তু এক্সাম একই হবে। মানে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস আর ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ফরেস্ট সার্ভিস মানে ওটা মানে WBCS মতোই হয়। আগে প্রিলিমস ছিল, তারপর মেন্স ছিল, তারপর ইন্টারভিউ ছিল। ওটা দ্যাট আই ক্লিয়ার্ড, but that year I gave WBCS just to have the feel how the paper will be, but I could not clear WBCS that time even in 2019 because I was not well prepared, thoroughly well prepared. So 2018 শেষের দিকে আমার ফরেস্ট সার্ভিস হলো, এক্সাম হলো, ওটা ক্লিয়ার করার পর আমি 2020 তে রেজাল্ট পেয়েছি কি হ্যাঁ ফরেস্ট সার্ভিস ফাইনাল রেজাল্টটা বেরিয়েছে। তখন আমি 2021-এ অ্যাজ আ রেঞ্জ অফিসার জয়েন করলাম ফরেস্ট ডিপার্টমেন্টে 2021-এ। আর মানে আমার একটা ছিল কি আমি ওই ফাইনালি WBCS দিকেই যাব, কেন ফরেস্ট সার্ভিস তো আমি পেয়ে গেছে তাই জয়েন করে নিলাম, ওটা একটা গভর্নমেন্ট চাকরি। কিন্তু আমি সাবঅর্ডিনেট ফরেস্ট সার্ভিসটা পেলাম, ফরেস্ট সার্ভিস হয়নি কিছু মার্কসের জন্য আমার ওই মানে একটু কমে গেছে, তো তাই আমি পাইনি ফরেস্ট সার্ভিসটা। না হলে ওখানে পোস্ট হলো এডিএফও আমি পাইনি, আমি রেঞ্জ অফিসার পোস্টটা পেলাম। কিন্তু মানে আমার একটা ইয়ে ছিল কি আমি WBCS গ্রুপেই দিকে যাব, তাই আমার preparation I continued, and finally 2020 I gave and I got it through. বাহ, খুব ভালো লাগলো শুনে তোমার জার্নিটা। তো আবার একটু সনদের কাছে যাবো আমি। সনদ, তুমি তো চাকরি করতে করতে করেছিলে, একটু আগে বললেও সেটাও আমরা শুনলাম। তো হ্যাঁ, স্যার। টাইম ম্যানেজমেন্টটা কি করে করতে তুমি? হ্যাঁ, মানে পড়াশোনার তো একটা চাপ আছেই, এমন তো ঠিক নয় স্যার। যে দিন 1-2 ঘন্টা পড়লেই হয়ে যায়, যথেষ্ট পড়াশোনা করার জায়গা আছে, তারপর
নিউজ পেপার পড়ার ব্যাপার রয়েছে, তো টাইম ম্যানেজমেন্টটা তুমি কিভাবে করতে, সেটা যদি একটু আমাদের বলো। স্যার আমার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টে যেটা হয়েছে, আমি কোনো সময় স্যার আর্লি রাইজার নই, তো লেট নাইট একটু বেশি রাত করে পড়াটা আমার ছোটবেলা থেকেই অভ্যেস। এবার চাকরির সঙ্গে সঙ্গে যেটা আমার সুবিধা হতো সেটা হচ্ছে আমার স্যার টোটাল আপ ডাউনের যে জার্নির টাইমটা, সেই টাইমটা যদি আমি অ্যাড করি প্রায় স্যার 3 থেকে 3.5 আওয়ার্স সময় থাকতো। তো এই সময়টাতে স্যার আমি যেটা করতাম, আমি নিজের মতন হচ্ছে বিভিন্ন ইউটিউব ভিডিওস বা বিভিন্ন নোটস যেগুলো আমার মনে হয় যে খুব হ্যান্ডি হচ্ছে, সেগুলোকে আমি আমার মতন ডিজিটাল বিভিন্ন প্ল্যাটফর্মস রয়েছে সেগুলোতে আমি হচ্ছে অফলাইনে সেভ করে রাখতাম। সেরকমভাবে মোটে হচ্ছে আমার জার্নির টাইমটাতে আমি ওটাকে অ্যাক্সেস করার চেষ্টা করতাম। এবং এর সাথে সাথে স্যার যেটা হতো, নিউজ পেপার পড়াটা যেহেতু হচ্ছে হার্ড কপি ক্যারি করাটা আমাদের হচ্ছে একটু প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়, সেহেতু ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে আমি বোধ হচ্ছে আনন্দবাজার পত্রিকাও পড়েছি, এবং হচ্ছে তার সাথে আমাদের যে ইংলিশ নিউজ পেপার যেটা আমার কাছে হ্যান্ডি মনে হয়েছে যখন, সেটাকেও আমি অ্যাভেল করতাম। এবার স্যার এটা ছাড়া যেটা হয়েছে, অফিসের আওয়ার্সটাতে সকালবেলাতে সেরকম সময়টা পেতাম না। অফিস থেকে ফিরে চলে আসার পরে মোটামুটি সন্ধ্যে 7টা থেকে আমি চেষ্টা করতাম যে রাত 11টা বা 11:30 অবধি ওই যে স্ট্রেসটা থাকে সেটা যদি আমি হচ্ছে যতটা আমার সিনসিয়ারলি আমি প্রিপেয়ার করতে পারি সেই টাইমটাকে আমি অ্যালট করতাম। এবং পরবর্তী তারপরে ডিনারের পরে আরও যদি কিছুক্ষণ সময় থাকতো 1-1.5 ঘন্টা শোবার আগে অবধি, সেইখানটাতে মনে করুন যদি কারেন্ট অ্যাফেয়ার্স আমি হচ্ছে স্টাডি করতে পারছি সেটা আমি দেখতাম, বা লাইট ওয়েট যেগুলো মনে করুন হচ্ছে যেগুলো আমাদের স্ট্যাটিক জিকের যে পোর্শনটা, যেগুলোতে আমার অ্যাপারেন্টলি হচ্ছে কনসেন্ট্রেশন কম দিলেও হবে, ওভারঅল গো থ্রু করলেও হবে, সেইটা আমি রাতের দিকে করার চেষ্টা করতাম। বাহ, ভেরি গুড। মানে যেরকম প্রয়োজন সেরকম অনুসারে তুমি নিজেকে মোল্ড করে নিতে, যার জন্য সময়টা তুমি ইউজ করতে পেরেছো। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হলো যে এই যাতায়াতের সময়টাও তুমি মোটামুটি পড়াশোনার জন্যই ইউজ করেছো। হ্যাঁ স্যার, সেটাও একটা অ্যাডেড অ্যাডভান্টেজ বলা যেতে পারে। অ্যাকচুয়ালি ডাব্লিউবিসিএস এর বা ইউপিএসসি প্রিপারেশনের ক্ষেত্রে সেরকমই ব্যাপার। মানে এই যে অনেকে জিজ্ঞেস করে কতক্ষণ দিনে পড়তে হয়, ব্যাপারটা কতক্ষণ বলে নয়, যতক্ষণ সময় থাকবে, যতক্ষণ সময় জোগাড় করা যাবে, বিভিন্ন সারাদিনে যে বিভিন্ন কাজ করি তার থেকে যদি 2-5 মিনিট করেও বের করে সারাদিনে যদি 1 ঘন্টা এক্সট্রা টাইম বের করতে পারি, সেই সময়টাও পড়তে হবে। মানে ঠিক স্যার, 2-4 ঘন্টা পড়ার ব্যাপার নয়, যতটা সময় পাবো ততটা পড়বো। আমি যদি এখন না পড়ছি বিসিএস এর জন্য, আমার কম্পিটিটর কিন্তু পড়ছে, এটা মাথায় রাখতে হবে। ঠিক স্যার। এবং লাঞ্চ ব্রেকটাও তো স্যার আমাদের লাঞ্চ ব্রেকে মোটামুটি 1.5 ঘন্টা মতো একটা টাইমের স্পেস থাকতো। তো সেখানটা তো আমি চাইতাম যে ক্যান্টিনে না গিয়ে পার্টিকুলার নিজের কেবিনের মধ্যেই যদি আমি আমার হচ্ছে যে ম্যাগাজিন থাকতো কারেন্ট অ্যাফেয়ার্সে, খেতে খেতেও যদি সেটুকুনি যদি চোখ বুলিয়ে নেওয়া যায় অ্যাটলিস্ট, তাতেও কিছুটা তো এগিয়ে থাকা যায়। কারণ আমি জানি যে যারা হচ্ছে মানে সার্ভিসে নেই যে সমস্ত অ্যাসপিরেন্টসরা এবং খুব সিরিয়াস অ্যাসপিরেন্টস, তারা দিনের বেশিরভাগ টাইমটাই অ্যালট করছেন। তো আমি যখন কম্পিটিটিভ ফিল্ডে এসেছি, আমাকে সবার সঙ্গে যখন লড়াইটা করতে হবে, তখন আমাকে আমার মতন টাইমটাকে অ্যালট করতে হবে, এটা ভেবেই আর কি যেখান থেকে যতটুকুনি টাইম আর কি অ্যালট করা যায়। আচ্ছা, তুমি যে মনে করছো যে মানে আর কোন জায়গাগুলো তোমার ইমপ্রুভমেন্টের জায়গা ছিল, মানে আরো জায়গা যে মানে ধরো কোনো জায়গা আছে কি যে ইমপ্রুভমেন্ট করা যায়? তুমি তো তোমার বেস্ট এফর্ট দিয়েইছো, ঠিক আছে, ফাইন, কোন জায়গা আরো ইমপ্রুভ করা যেত? স্যার আমার যেটা পার্টিকুলারলি মনে হয়েছে সেটা হচ্ছে যে আমাদের WBCS এ জিএস পেপারের লেন্থটা এত বেশি, এতগুলো সাবজেক্ট রয়েছে, তো সেই সমস্ত মেন স্ট্রিম সাবজেক্টগুলোকে কভার করতে গিয়ে আমার সামহ মনে হয়েছে যে আমি ম্যাথ যে পেপারটাতে একটু কম এফোর্ট দিয়েছি, ওটা একটা বড় জায়গা। আরেকটা জায়গা স্যার যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে বাংলা ইংলিশের যে প্রিপারেশনটা, সেখানটাকে আমি সময়টা ক্যালকুলেট করার চেষ্টা করেছি, তবে আমার মনে হয়েছে লেখা যে প্র্যাকটিসটা সেটার ফ্রিকোয়েন্সিটা মনে করুন মাঝে মধ্যেই মনোটোনাস লাগতো। এবং আমাদের সময়টা স্যার প্যান্ডেমিকটাও ছিল, ফলে এক্সাম কবে হবে, মেন্স পরীক্ষা কবে হবে, তার একটা বিশাল বড় আনসার্টেনটি ছিল। সেটার জন্য সপ্তাহে এক একদিন এরকম সপ্তাহ গেছে আমি হয়তো একটা সপ্তাহে একটা লেখাও প্র্যাকটিস করিনি। তো সেটা যদি আমার মনে হয় যে আরেকটু যদি আমি লেখাটা প্র্যাকটিস করতাম, সেখানে যদি আমার 10, 20, 30 মার্কস একটু বেশি আসতো, তাহলে হয়তো এবার এক্সিকিউটিভটা হতে পারতো। এটা একটা আমার স্যার মনে হয়েছে। বাহ, ঠিক আছে, আবারও আসবো তোমার কাছে। আমি একটু অমিতের কাছে যাব। অমিত, first of all we will like to know how Yes, do sir. you manage your time, because you are already working in Vizag steel plant. Yes, sir. Okay, so it is a huge responsibility. As an officer you are working there, isn't it? Yes, sir. So it is a huge Yes, sir. Yes, responsibility. sir. So how did you find your time for Yes, sir. preparing for WBCS exam? Sir, yes, sir. Time.
Yes, sir. So time management is very important, sir, in the competitive exam like WBCS. Actually, if I see my work profile is not like I'm not having fixed work timing because I have to work in shifts. Sometimes I have to work in morning shifts. Sometimes I have to work in day shift. Sometimes I have to work in night shifts, sir. So in those shifts, sir, I used to manage my time for WBCS. While I was in room, I used to study all the textbooks and whatever notes I had, and for this newspaper and all, in the free time in office, I used to read there like digital in the phone only. So there I used to, if sometime I used to get time, then if I had time, then I used to prepare MCQ and online. There are so many apps for that MCQ, so I used to prepare all those things in the plant. But in room, I used to focus only on the like textbook, like gaining new knowledge and all revision, whatever the thing is. So like this, I used to manage. And the most important thing is that actually working in shifts also is also, sir, advantages because while in night shift I used to get whole day in my room. I used to that time I used to utilize it a lot, and in B shift also from morning 7 o'clock to 2 o'clock. I used to be in my room only. Then that time I used to prepare all those things. And in A shift it was a bit difficult because from the morning only I have to be in the plant from 6 o'clock to 2:30 p.m. In the day. So like while returning, I used to get tired. So only there was a problem in A shift, but remaining all the shifts I used to get time, sir. Yes, fine. Then how could you prepare for descriptive papers? It is really tough. How did you prepare for descriptive papers like language papers as well as the mechanical engineering? Because there are a lot of derivations and all in mechanical engineering subject. Yes, yes, sir. Yes, yes, sir. So actually, descriptive, I used to read newspapers, sir. From newspaper only, it used to from newspaper only it covered a lot, sir. From the editorial and all. So I didn't have to dedicate much of my time in descriptive, sir, because I knew the content and thus I had to write it down, and that was all. So I prepared descriptive only 1 month before the exam, sir. And Okay. for optional, I used to allot 2 hours daily, sir. Two hours daily. I used to I what I did. I checked previous year question paper. I solved it. I even tried that IS optional the sample paper. I solved it, and then that way I prepared. I used to allot 2 hours daily for optional papers, sir. That way it helped me a lot in knowing more problems, and I used to solve all those things, sir. I used to see the solutions also. That way it cleared my concept well, sir. Yes, very good. Fine. And did you make any note, by the way, like people are engaged in making notes for WBCS exam? Did you really make any note for Okay. that? So I did made notes for some few papers, but not for all, sir. I used to write in textbook itself. Whatever new thing I used to get, I used to write it in the textbook only in a small box or a small form. But Yes. else, sir, I don't have any. Yes, sir, yes, sir. No separate book. And it was helpful during revision also, sir. Those points, yes, sir. Yes. Yes, sir. It will help you in revision also, isn't it? Yes, revision also, sir. ওকে, ইয়েস। না, অমিত কিন্তু এটা খুব ভালো একটা পয়েন্ট বলেছে। এখানে অনেকেই জিজ্ঞেস করেন যে চাকরি করতে করতে WBCS প্রিপারেশনটা নেওয়া সম্ভব কিনা, বা এটা পারা যায় কিনা। ঠিক আছে, WBCS পরীক্ষা এমন খুব বিশাল ব্যাপার নয়, সত্যি টাফ তো বটেই, অনেকেই পরীক্ষা দেন, অনেক কম ছেলে মেয়েই পান, কিন্তু এমন নয় যে পাশ করা যায় না। সেটা দেখতেই পাচ্ছেন, সফল পরীক্ষার্থীরা সামনে রয়েছেন। তবে এই যে চাকরি করা বা চাকরি না করার ব্যাপারটা আমি যেরকম ভাবে রিয়েলাইজ করি, অনেক ছেলে মেয়ে কিন্তু আছেন যারা চাকরি করেই WBCS পরীক্ষা দেন এবং পাশ করেন। চাকরি করার যেমন কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, চাকরি না করারও কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে।
আমি যেহেতু অমিত তামাং ওয়ার্কিং পার্সন ছিল এবং ওর কথার সূত্র ধরেই আমি বলতে পারি যে চাকরি করার একটা অ্যাডভান্টেজ হচ্ছে লক্ষ্যটাকে সামনে রাখা। মানে আমার একটা টার্গেট আছে যে আমাকে এটা শেষ করতে হবে, সুতরাং তার মধ্যে জিনিসটাকে অবজেক্টিভলি শেষ করা, মানে একটা কি বলবো যে একটা জিনিসটার রিসোর্স ইউটিলাইজেশন প্রপারলি। ঠিক আছে, একটা ছেলে দেখবেন অনেক সময় এমন হয় যারা চাকরি করেন হয়তো ছুটি নিয়ে একদিন পড়তে বসেছে, সেদিন কিন্তু তার খুব একটা বেশি পড়াশোনা হয় না, কিন্তু সে চাকরি করে যেদিনকে চাকরি করতে মানে যেদিনকে ওর ডিউটি আছে সেদিনকে বোধহয় বেশি পড়াশোনা হচ্ছে আর কি, এমন একটা ফিলিং আসে। তো মানে ব্যাপারটা হচ্ছে মানে ওই বই খুলে বসে থাকলেই তো আর হবে না। আর যারা চাকরি করে তাদের ওই রিসোর্স ইউটিলাইজেশন, টাইম একটা রিসোর্স, সেই টাইমটা ইউটিলাইজ করার জন্য যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি বা এগুলো ইত্যাদি, এগুলো কিন্তু অনেক বেটার হয় যেহেতু একটা এক্সপিরিয়েন্স চলে আসে। আর যারা চাকরি করেন না তাদেরও ডিসকারেজ হওয়ার কোনো কারণ নেই, তাদের তো অজস্র সময়, তারা তো নিশ্চয়ই পড়াশোনা করবেন। আমি তো চেষ্টা করছি তাদের সকলকেই মোটিভেট করার জন্য। এনিওয়ে, খুব ভালো লাগলো। প্রিয়াঙ্কা, আমি তোমার কাছ থেকে আবার জানতে চাইবো যে তুমি এই যে মানে টাইমটা কিভাবে অ্যালট করতে সারা দিনে, তুমি তো কোনো চাকরি করতে না, কিন্তু কিভাবে টাইমটা অ্যালট করতে সেটা যদি আমাদের একটু বলো। প্রিয়াঙ্কার কানেকশন ঠিক আছে? ওনার কানেকশনটা একটু গড়বড় করছে। আমি তাহার কাছে চলে যাব তাহলে। তাহা, তুমি আমাদের একটু বলো সারাদিনে তোমার কিরকম শিডিউল ছিল বা কিভাবে টাইমটা ম্যানেজ করতে, এবং নোট বানাতে কিনা, এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেকেই জিজ্ঞেস করে। হ্যাঁ, এটা একটু যদি বলো আমাদের। আমি তো স্যার আগে কলেজ বা স্কুলে পড়াতাম, যখন প্রিপারেশন করেছিলাম এই ডব্লিউবিসিএস এর জন্য, তখন আমাকে তো মানে ট্রেন দিয়ে ট্রাভেল করতে হতো। আর আমার মোবাইলে মানে অ্যাপ আছে, আমি অ্যাপে মানে একটা আপনার ইয়ে, ওই অ্যাপের মধ্যে আমার পিডিএফ ফাইল আছে, মানে অন্য অন্য সাবজেক্টে, হিস্ট্রি, জিওগ্রাফি বা পলিটি, এমসিকিউ ফাইল আছে। আমি মানে যখন ট্রাভেল করতাম ওটা নিয়েই মানে পড়তাম। আমি যখন মানে আমি ওই অফিসে যাওয়ার পর, মানে স্কুল বা কলেজে যাওয়ার পর, যখন আমার অফ পিরিয়ড আমি পেতাম, তখন আমি ওই বসে মোবাইল নিয়ে বসে পড়তাম। মোবাইলে আমার অ্যাপ আছে, মানে ওই অ্যাপের মধ্যে ফাইল আছে, ফাইল খুলে আমি পিডিএফ ফাইলে পড়তাম যখন টাইম পেতাম। আমি বাড়িতে ফিরে আসার পর মানে 2-3 ঘন্টা আমি বইটা নিয়ে মানে আমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বইটা পড়তাম। মানে আগে বই নিয়ে কনসেপ্ট ক্লিয়ার করতেই হবে, তারপর আমি এমসিকিউ ধরেছি। আগে কনসেপ্ট ক্লিয়ার করার মানে ওটা খুব ইম্পর্টেন্ট। যতক্ষণ কনসেপ্ট ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ এমসিকিউ পড়া কোনো লাভ হবে না, মানে মনে রাখতে পারবো না। এটা আমার একটা ইয়ে ছিল, স্ট্র্যাটেজি ছিল। আমি মানে সনৎ এই কথাটা বললো কি মানে প্রিলিমস আর মেন্স, এটা মানে প্রিপারেশনটা আমিও নিজে ইন্টিগ্রেটেড করে দিয়েছি। মানে আলাদা করে কোনো প্রিলিমস বা আলাদা করে করে মানে মেন্স আমি পড়াইনি কোনোদিন। আমি একসঙ্গেই মানে শুধু এটা ভেবেছি কি আমি ডব্লিউবিসিএস জন্য পড়ছি, আলাদা করে প্রিলিমস নেই, আলাদা করে মেন্স নেই, শুধু ডব্লিউবিসিএস সিভিল সার্ভিস জন্য পড়ছি। আগে আমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, আমি নিজে মানে সাবজেক্টিভ মানে ভাবে পড়তেই হবে। কেন আমার পলিটি বা ইকোনমিক্স কোনো আইডিয়া ছিল না এই সাবজেক্ট নিয়ে। তাহলে আমি নিজের কনসেপ্টটা ক্লিয়ার করলাম, বিভিন্ন ইউটিউবে ভিডিও আছে, ভিডিও দেখে দেখে কনসেপ্ট ক্লিয়ার করলাম, বই পড়ে পড়ে কনসেপ্ট ক্লিয়ার করলাম। যখন আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তারপর আমি এমসিকিউ বইটা মানে তখন মানে আমি ইউজ করলাম, তখন এমসিকিউ দিকে মানে আমি প্র্যাকটিস করলাম। এই আর অপশনাল পেপার তো আমার কাছে অলরেডি নোটস ছিল, মানে আমার গ্র্যাজুয়েশনে এমএসসি বিএসসি ম্যাথামেটিক্স, ওই নোটস দিকে আমি মানে মানে নোটস থেকে প্র্যাকটিস করলাম। ওই মেন্স এক্সাম আগেই মানে আলাদা করে কোনো টাইম দেয়নি, মানে মেন্স এক্সাম আগে 2 মাস আগে, দেড় মাস আগে আমি পুরো আমার অপশনাল পেপারটা শুধু প্র্যাকটিস করতাম। কেন আমি জানতাম অপশনাল পেপারে পুরো মার্কস আছে, আর আমি আগে থেকে তো অলরেডি পড়েছি এমসিকিউ পেপারটা, শুধু অপশনাল নিয়ে আমি মানে 2 মাস আলাদা করে রেখে দিলাম, মানে ওটাই আমি শুধু অপশনাল পেপারই করব। এইভাবে আমার স্ট্র্যাটেজি ছিল স্যার। ইউপিএসসি কি তুমি দিচ্ছ? Sir, I'm preparing for UPSC only. So last 2.5 years, I'm preparing for স্ক্রিনে UPSC. দেখা যাচ্ছে না, একটু অ্যাডজাস্ট করে নাও স্ক্রিনটা। হ্যাঁ, বলো। From last 2.5 years, I'm preparing for UPSC only, sir. But first time when I gave the prelims, I could not clear the prelims. তারপর I thought first let me clear the state civil service, then I'll give my complete time for the UPSC. My aim is there for UPSC also, sir.
So for that I have prepared few of the notes, but for separately WBCS I did not make any notes. As Amit Tawang said that on the book itself, wherever I feel that something extra I'm getting from other sources, let me write it in the book itself. তাহলে ওখান থেকেই আমি মানে ওটাই এইভাবে আমি প্রিপেয়ার করলাম। আর ডাব্লিউবিসিএস জন্য আমি কোনো আলাদা করে নোটস বানাইনি, শুধু মানে ইউপিএসসির জন্য কিছু কিছু নোটস আমি তৈরি করেছিলাম। মানে ওখানে তো পুরো ফুল সাবজেক্টে ওখানে আনসার রাইটিং প্র্যাকটিস করতে হবে, তাই জন্য একটু কিছু নোটস আছে ওখানে। বাহ, খুব ভালো। আর অ্যাডিশনালি তোমাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করব। আমাদের একজন দর্শক জিজ্ঞেস করছেন যে বিপ্লব বিশ্বাস ইংলিশটা কিভাবে ইমপ্রুভ করলেন? তোমার তো বোধহয় ইংলিশ মিডিয়ামই ছিল, তাহা? স্যার ইয়েস স্যার, আই স্টাডিড ফ্রম ইংলিশ মিডিয়াম স্কুল স্যার। আচ্ছা, তো তোমার তো ইংলিশটা বরাবরই ভালো থাকবে। তাহলে কিছু বলার আছে ওকে কিভাবে, তুমি তবু একটু যদি সাজেস্ট করতে পারো হাউ টু ইমপ্রুভ ইংলিশ? So by reading newspaper and means if someone is having any problem in speaking English, first I will tell the person to speak simple English, short sentences, simple sentences, and read newspaper, because by after reading the newspaper he will come across many of the new words. So he can make note down those words and look at the meaning of those words, and if possible he can try to remember those words and try to speak those words in his own sentences. In this way a person can improve English, sir. I used to read English newspapers, sir, because the Hindu is required for UPSC. So these are the things, sir. এটাই জন্য মানে যদি এইভাবে কেউ করে মানে একটা অবশ্যই এখানে ইংলিশ ইমপ্রুভ করা যায় স্যার। হ্যাঁ, এখানে তো মানে স্পোকেন ইংলিশ বা এমনি রাইটিং ইংলিশের একদম মানে হাইয়েস্ট লেভেলে যাওয়ার কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে এটা পরীক্ষার জন্য যতটুকু জানা দরকার আর কি। এখানে পাণ্ডিত্য অর্জন করার কোনো দরকার নেই। না স্যার, সিম্পল ইংলিশ যদি জানে তাহলেও হয়ে যাবে। সিম্পল ইংলিশটা শুনো যা দরকার, আর কিছুই নেই স্যার। প্রিয়াঙ্কা, তোমাকে তখন একটু জিজ্ঞেস করেছিলাম, তারপর কানেকশনটা খারাপ হয়ে গেছিল। তো তুমি যদি আমাদের একটু বলো, তুমি শুনতে পেয়েছিলে? তোমাকে জিজ্ঞেস করেছিলাম কিছু। হ্যাঁ, আমি আরেকবার তো রিপিট করে দিচ্ছি, যেটা আমি মেইনলি জিজ্ঞেস করছিলাম যে তোমার টাইম মানে সারাদিন তো তুমি তো বোধহয় কোনো সার্ভিস করতে না, তাহলে সেক্ষেত্রে তুমি সারাদিন কিভাবে টাইমগুলো কোনটা কোনটা পড়তে, কিভাবে রিভিশনের টাইম রাখতে, এগুলো একটু যদি আমাদের ডিসকাস করে দাও। হ্যাঁ স্যার, আমি এক এক দিনে এক একটা করে সাবজেক্ট ওরকম ভাবে পড়তাম। আর আমার যেহেতু কোনো জব ছিল না, তো আমার হাতে প্রচুর টাইম ছিল। আমি দিনে প্রায় 10-12 ঘন্টা পড়তেই পারতাম। আর আমি রেগুলার অপশনাল পেপারটা পড়ে যেতাম। অপশনাল পেপারের জন্য প্রায় 2 to 3 আওয়ার্স থাকতো আমার। আর আমি প্রথমে টেক্সট বুক গুলো ফলো করেছি, তারপরে ইউটিউব বা গুগল থেকে এমসিকিউ প্র্যাকটিস করেছি, করে এইভাবেই কনসেপ্টটাকে ক্লিয়ার করেছি। বাহ। আর বিপ্লবের যে কোশ্চেনটা, তোমার তো বোধহয় বাংলা মিডিয়ামের ব্যাকগ্রাউন্ড, তাই না? হ্যাঁ স্যার। তো বিপ্লবের কোশ্চেনটা যদি আবার তোমাকে আমি জিজ্ঞেস করি যে ইংলিশটা কিভাবে ইমপ্রুভ করেছো তুমি, সেটা একটু বলো। আমি স্যার প্রথমেই বলবো যে ইংলিশটাকে ভয় পাওয়ার কিছু নেই। আমরা পুরো ছোটবেলা থেকে ইংলিশটাকে পড়ে আসছি। ছোটবেলায় আমরা সবাই রাইটিং লিখেছি, তো সেইভাবেই লিখলেই হয়ে যাবে। জাস্ট ফরম্যাটটাকে ঠিকঠাক রাখতে হবে, আর জাস্ট সিম্পল সেন্টেন্স দিয়ে লিখলেই হবে। কোনো খুব কমপ্লেক্স সেন্টেন্স করার কোনো দরকার নেই। আসলে ঠিকই বলেছো, খুব ভালো কথা বলেছো প্রিয়াঙ্কা। মানে অনেকেই ভাবে WBCS পরীক্ষা মানে বোধহয় বিশাল ব্যাপার, কিছুটা লিখতে হবে খুব সুন্দর করে বানিয়ে গুছিয়ে, হয়তো নামি দামি লেখকের থেকেও খুব ভালো লিখতে হবে, সেরকম ব্যাপারটা আদৌ নয়। রেগুলার বেসিসে কাজ চালানো যেমন হয়, নর্মালি যে ইংলিশ, সেই ইংলিশ সেইভাবে করলেই যথেষ্ট। সুতরাং প্রিয়াঙ্কা যেমন বললো, তাহা ইয়াসিন যেমন বললো, ঠিক সেমনি ভাবেই আমি মনে করি যে রেগুলার বেসিসে একটু যদি নজর দেওয়া যায়, গ্রামার, ভোকাবুলারি, সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথম হচ্ছে আইডেন্টিফিকেশন, কি কি আমার মানে নেগেটিভ জায়গা আছে, কি কি জায়গাগুলোকে আমাকে ইমপ্রুভ করতে হবে, সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। সেটা ওয়ান্স ইট হ্যাজ বিন আইডেন্টিফাইড, তারপরে আমাদের তার উপর উই হ্যাভ টু ওয়ার্ক আপন দোজ থিংস। ঠিক আছে, যে কোন কোন জায়গাগুলো আমার কম আছে, সেই জায়গাগুলোকে ইমপ্রুভ করার জন্য এগিয়ে যেতে হবে। তবে এখানে আবার একটা পারসেপচুয়াল ব্যাপারও রয়েছে। মানে এই যে একটু আগে যেটা প্রিয়াঙ্কা বলছিল যে WBCS পরীক্ষায় কিছু করা মানে একটা খুব একটা হাইয়েস্ট লেভেলে কিছু করা, সত্যি এখানে লেভেল তো অনেকটাই হাই, সেটা তো মানতেই হবে। কিন্তু আবার নিজের পারসেপশনটাকে এমন উচ্চতে নিয়ে যাওয়া ঠিক নয় যে আমাকে ওই লেভেলটা রিচ করতে হবে যেটা হয়তো কখনো অ্যাচিভেবলই নয়।
হ্যাঁ, তো সেই জায়গাগুলো মাথায় রেখে একটা টার্গেট গুলো সবসময় অ্যাচিভেবল রেখে এগোনোটা উচিত বলে আমার মনে হয়। ঠিক আছে, খুব ভালো লাগছে তোমাদের এই কথাগুলো শুনে। আমি সনদকে একটু জিজ্ঞেস করবো, সনদ ইমপ্রুভ করবে কি করে ইংলিশটা? মানে অনেকেরই এই প্রবলেমটা থাকে। দুটো জিনিস বলবো, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে অঙ্ক। এই দুটো জিনিস অনেকেই কাঁচা থাকে, সেটা কি ইমপ্রুভ করার জায়গা কি আছে? স্যার ইংলিশের ক্ষেত্রে আমার মনে হয় একটা স্মার্ট ওয়ে আছে। সেটা হচ্ছে যে নিউজ বুলেটিন, ইংলিশ নিউজ বুলেটিন, এটা যদি অনেক রেগুলার বেসিস দিনে 10 মিনিট বা 15 মিনিট অনেক রেগুলার বেসিস যদি শোনা যায়, সেক্ষেত্রে যেটা হবে স্পোকেন ইংলিশের সঙ্গে সঙ্গে স্টক অফ ওয়ার্ডসের যে আমাদের ভোকাবুলারি পার্টটা, সেটা আমার মনে হয় ইন আ লং টার্ম অনেকটা ইমপ্রুভ করার জায়গা আছে। অ্যাট দ্য সেম টাইম স্যার যেটা আমি করতাম, সেটা হচ্ছে যে বিভিন্ন ইংলিশ ডকুমেন্টারি, ক্ষেত্রে সেক্ষেত্রে যেটা হতো, আমার যেমন ওভারঅল আমার সারাউন্ডিং সম্বন্ধে ওয়েলবিংটা যেমন তৈরি হচ্ছে, নলেজটা আমি গেইন করতে পারছি, অ্যাট দ্য সেম টাইম যখন অ্যাঙ্কাররা কথা বলছেন একে অপরের মধ্যে, তখন সেক্ষেত্রে স্টক অফ ওয়ার্ডস, বিভিন্ন রকমের ওয়ার্ডস উঠে আসছে, এবং সেগুলো অনেক রেগুলার বেশি শুনতে শুনতে কিন্তু স্যার আমার মনে হয় অনেকটা ইমপ্রুভ আমি করতে পেরেছি। এটা একটা জায়গা রয়েছে। এছাড়া স্যার আমি বলবো যে ইনিশিয়ালি অনেকের ইংলিশের প্রতি একটা ভয় থাকে, সেক্ষেত্রে সোকল্ড একটু হায়ার স্ট্যান্ডার্ডের যে ইংলিশগুলো রয়েছে, যে সমস্ত নিউজ পেপারসগুলো রয়েছে, সেখান থেকে আমি নেমে এসে একটু যদি জেনারেলাইজড সাধারণ মানুষের জন্য যে নিউজ পেপার, সেগুলো থেকে আমি যদি স্টার্ট করতে পারি ইনিশিয়ালি, আমার যদি ওটা থেকে আমি বিল্ড আপ তৈরি করতে পারি, তাহলে ধীরে ধীরে দেখতে পারবো যে পরবর্তীকালে একটু একটু বেটার মানের ইংলিশ, সেটাকেও আমি গ্রাস্প করতে পারছি খুব ইজিলি। এটা স্যার আমার মনে হয়েছে। আর অঙ্কের ক্ষেত্রে? আর অঙ্কের ক্ষেত্রে স্যার আমার মনে হয় যে ইনিশিয়ালি কম্পিটিটিভ ফিল্ডে আমি এসেছি, পরীক্ষাটা ক্লিয়ার করবো, এই মেন্টালিটিটা থাকা অবশ্যই দরকার। কিন্তু খুব বেসিক অ্যারিথমেটিক্স যেগুলো, মানে 9-10 স্ট্যান্ডার্ডের যে বইগুলো, সেগুলোকে যদি একটু সময় নিয়ে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারেন্স করে নেওয়া যায়, একটু সময় নিয়ে যদি করা যায়, এবং তারপরে যদি আমি কম্পিটিটিভ ফিল্ডের জায়গাটায় আসি, এবং হচ্ছে তখন আমি টাইম বাউন্ড ম্যাটারে যদি আমি কাজগুলোকে এগোই, তাহলে আমার মনে হয় স্যার হেল্পটা হবে। এ প্রসঙ্গে আরেকটা কথা তোমাকে আমি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে যদিও আমরা ইংলিশ, অঙ্ক এগুলো নিয়ে বেশি মাথা ঘামাই, কিন্তু বাংলাতেও কিন্তু যেহেতু মাতৃভাষা বটে, কিন্তু সেক্ষেত্রে ভোকাবুলারি কিন্তু খুব একটা ভালো নয়। ঠিক আছে, মানে ঠিক অনেকদিন ইউজ হয়নি, বা হ্যাঁ, ভোকাবুলারিটা সেরকম এনরিচ নয়। তো বাংলায় ভোকাবুলারি ইমপ্রুভ করার জন্য তুমি কি করেছো? বাংলাদেশের ভোকাবুলারি ইমপ্রুভ করার জন্য ডেলি নিউজ পেপারটা তো আমি পড়তাম, তার সাথে সাথে যেহেতু কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছি, যেহেতু খুব একটা টাইম অ্যালট করতে পারতাম না, তবে গল্পের বই পড়ার একটা আমার শখ রয়েছে, সেটা টাইম টু টাইম যেটুকুনি আমি পেতাম সময়, মানে সেটা আমি পড়ার চেষ্টা করতাম বাংলাটা। এটা স্যার করতাম আমি। বাহ, মানে পড়াশোনার ফাঁকে সময়টা খুবই কম পেতাম, তাও যেটুকুনি পেতাম সেটুকুনি দিনে মনে করি যদি 10 পাতাও পড়তে পারি, সেভাবে যদি একটা গল্পের বই শেষ করা যায় 15 দিনে বা 1 মাসে গিয়ে, সেভাবে স্যার। বাহ, খুব সুন্দর। আচ্ছা অমিত, let me ask you, how did you improve your English and as well as Nepali language? How I'm talking about the vocabulary, grammar portion, everything. So I didn't actually prepare like that for English, improving English and Nepali. Just by reading newspaper and just I watch a lot Hollywood movies, English songs, old English songs, new English songs, and like that only, sir. I didn't dedicated, well, separately dedicated to prepare for English, sir. Like that only it came, like that only. For Nepali, I used to read Nepali novels, sir. Nepali novels, some Nepali novels, Nepali old stories, and then from in my school of itself also. That way, sir, I didn't like actually thought of separately preparing for, or improving those things. It just happened like that only, like reading daily newspaper and all, like that only, sir. Okay, okay. And what about the mathematics? You have a engineering background, so I think it was not at all a problem for Yes, you. actually, actually, sir, there was a problem, sir. Actually, I used to think that I could solve any math, sir, and I was good at math also, and I didn't need any kind of preparation for math. But sir, when the exam happened, that was actually a very wrong perception of me to think like that.
and I could only do 140 math because it was I had to do within 200 problems within 180 minutes. So that time, like that time bound solving, I did not prepare. So that time I could only that was a mistake I made in 2020 minutes. Otherwise, I could have done more. But I used to think that okay, I can solve math, any type of math, and then I don't need any kind of preparation for that. So I didn't prepare actually math, sir. So that time, within that time frame, I could not do all. So I only scored about 140 marks in math. So if I ask you now, how can you improve from this situation? Okay, how can you score 170, 180? You're already been selected. That's a different issue. But if I ask you that Yes, sir. suppose you have another exam to take, so how can one Yes, sir. improve from this situation? But because everyone faces the same problem, যে যখন আমি পরীক্ষা দিচ্ছি Yes, তখন sir. 140-50টার বেশি হয় না, বাড়িতে এলে দেখা যাচ্ছে 180-90 হয়ে যাবে, তাই না? The same situation everyone Yes, faces. yes, sir. Actually, main thing is getting the concept clear for the new one who is from arts background and other humanities background. First of all, they have to get the concept clear. They cannot go directly and practice with the formulas. They have to first get the concept clear. Then practicing is the main thing, sir. Daily practicing. You have to allot separately time for that, and then practice daily. And the practicing also within the time frame. Okay, I have to solve. Okay, I solved this problem within 10 minutes. The next day I will solve within 5 minutes, like that only. They have to improve themselves. And it is like continuous process, sir. It is not a store like okay, I did for 1 month and it's done. It's not like this, sir. It has to be continuous process till the exam comes. Then he or she is able to do 150 plus 160 plus easily, sir. না, এটা খুব ভালো বলেছে অমিত, যে এটা রেগুলার বেসিসে একটা প্র্যাকটিস করার ব্যাপার থাকে। আর এই প্রবলেমটাকে ফেস করতে হবে, ফেস করে রেগুলার। তবে হ্যাঁ, ও যেটা বলছে টাইম বাউন্ড প্রসেসে করার কথা বলছে, তবে যারা ম্যাথসের প্রিপারেশন শুরু করছো তাদের ক্ষেত্রে বলবো প্রথমেই টাইম বাউন্ডের কথাটা মাথায় রাখতে না রেখে আগে কনসেপচুয়াল জায়গাটা ক্লিয়ার করতে হবে। কনসেপচুয়াল জায়গাটা ক্লিয়ার করে যখন অনেক অঙ্ক করা যাবে, অনেক সলিউশন ম্যাথস সলভ করা হবে, তখন আস্তে আস্তে দেখবে টাইমটা অটোমেটিক্যালি কমছে। তারপর কনসাসলি গিয়ে টাইমটা কিন্তু কমানোর জন্য চেষ্টা করতে হবে, যে সেটা কিভাবে কমানো যেতে পারে বা কোনো শর্টকাট আছে কিনা। আর অ্যাকচুয়ালি প্রত্যেকটা অঙ্কের এতগুলো শর্টকাট হয়, তার মানে সেই শর্টকাটের ফর্মুলা মুখস্থ করতেই কিন্তু তার প্রবলেম হয়ে যাবে। সুতরাং সেক্ষেত্রে কনসেপচুয়ালি জিনিসটা কিন্তু আগে করে নেওয়া দরকার বলেই আমার মনে হয় আর কি। এনিওয়ে, খুব ভালো ব্যাপার। আর আমি তাহার কাছে যাব। আমাদের একজন দর্শক খুব সুন্দর জিজ্ঞেস করেছে, হাসানুজ্জামান শেখ, প্রিলিমসের 3 মাস কিভাবে বাকি আছে, কিভাবে পড়বো একটু বলবেন স্যার? খুব জিস্টে যদি একটু বলে দাও কিভাবে প্রিপারেশনটা এই 3 মাসের জন্য নেবে। হ্যাঁ, প্রিলিমসের জন্য তো স্যার আলাদা করে কিছু নেই, মানে যতটা এমসিকিউ পড়েছো সব এমসিকিউটা আবার রিভাইজ করতে হবে। যতটা এমসিকিউ মনে রেখেছে, যতটা মানে কনসেপ্ট মনে রেখেছে সব আবার কি মানে কোশ্চেন করছে সিলেবাস ইন নেক্সট 70 ডেজ, যেহেতু প্রিলিমটা সামনে এসে গেছে। বলো। মানে স্যার রিভাইজ করতে হবে আর কি, যতটা পড়া আছে অলরেডি পড়ে রেখে দিয়েছে, মানে কনসেপ্ট যতটা মাথাতে আছে সব রিভাইজ করতে হবে। মানে একটা টাইম শিডিউল মানে প্রিপেয়ার করতে হবে। আমি মানে এক সপ্তাহ মধ্যে এই টপিকটা পুরো এই কমপ্লিট করব, আবার নেক্সট সপ্তাহ গিয়ে আনাদার টপিক নেব, যে টপিকে আমার মানে একটা বেশি প্রবলেম হচ্ছে, মানে একটা রিভাইজ করব আর কি। আর মানে যত এমসিকিউ পড়বে তত ভালো হবে। প্রিলিমস তো ফুল এমসিকিউ এখন স্যার, মানে পুরো এখন তাহা এমসিকিউ যত পড়বে তত ভালো হবে স্যার। রাইট 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 এখন তাহা তুমি যদি কাউকে জিজ্ঞেস করো যে তুমি কতটা প্রিপেয়ার্ড, বলবে স্যার আমার জিরো প্রিপারেশন, আমি কিছুই আর মনে রাখতে পারছি না। ঠিক আছে, এখন হচ্ছে এই পরিস্থিতি। না, তুমি ঠিকই বলেছো, ওটা রিভিশন করতে হবে। আচ্ছা, আর বলো। হ্যাঁ, কন্টিনিউ করো, তোমাকে আমি ইন্টারাপ্ট করলাম, সরি, বলো। ঠিক আছে, সনদ, নেক্সট 70 ডেজ এর কি প্ল্যান থাকা উচিত? স্যার আমার মনে হয় একটু যদি স্মার্ট অ্যাপ্রোচ নেওয়া যায়। প্রিলিমস পরীক্ষাটা 200 নম্বরের, তো সেখানে যদি আমি দেখি অ্যানশিয়েন্ট এবং মিডিয়েভেল ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, দুটো মিলিয়ে 50 নম্বর আছে। টোটাল পেপারটার 1/4। আমাদের যারা অ্যাসপিরেন্টস তাদের সার্কেলে একটা কথা খুব চলতো, মানে এখনো চলে নিশ্চয়ই, যে হিস্ট্রি যার প্রিলিমস তার। তো ওই যে 50 নম্বর, ওখান থেকে যদি একটা 45
প্লাস নাম্বার তুলে আনা যায়, এটা একটা হিউজ বুস্ট দেবে। অ্যাট দ্য সেম টাইম পলিটি এবং ইকোনমি প্রিলিমস অ্যাপ্রোচের ক্ষেত্রে দুটো মিলিয়ে 25 মার্কস আছে। তো সেই জায়গাটাতে পলিটি এবং ইকোনমির খুব বেসিক যে জায়গাগুলো, প্রিলিমসে যদি আমরা ওভারঅল প্রিপারেশন করে থাকি এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স দেখি, প্রিলিমস লেভেলে কিন্তু খুব একটা টাফ কোয়েশ্চেন্স আসে না, ওপর একটা ক্লিয়ার আইডিয়া থাকলে পরে সেটা ক্লিয়ার আপ করে নেওয়া যায়। খুব যেটা হেল্প হবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে 25 মার্কসটা। এই সময়টাতে আমার মনে হয় যে রিপিটেডলি কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি একটু দেখা যায়, এবং তার সাথে ইংলিশের যে গ্রামাটিক্যাল যে পার্টটা রয়েছে, অবজেক্টিভ পার্টটা, এই দুটো জায়গাতে ইংলিশের নাম্বারটা অনেকটাই কম আসে। সেখানে যদি 15+ নাম্বার মার্কস হচ্ছে ক্যারি করা যায় ইংলিশের থেকে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সে 25-এ ওখানে যদি 15+ বা 18-এর কাছাকাছি তুলে আনা যায়, তাহলে অ্যাপারেন্টলি খুবই সুবিধা হবে, এটা আমার অবস্থার মনে হয়েছে। বাহ, আর একটা জায়গা আমি তোমাকে একটু জিজ্ঞেস করব, নেগেটিভ মার্কস, ঠিক আছে, মানে অনেকে এত বেশি করে, তার জন্য কি হয়, তার যদি পজিটিভ মার্কস মিলিয়ে যদি মানে পাস মার্কস থেকেও যায়, দেখা গেল যে সে হয়তো প্লাস যুগলো যোগ করলে মানে যতগুলো পেরেছে সেগুলো যোগ করলে তার হয়তো 130 হচ্ছে কি 25 হচ্ছে, কিন্তু তার নেগেটিভ গুলো আবার যোগ করলে সেটা নেমে গিয়ে 110-এ গিয়ে শেষ হচ্ছে। ঠিক, এই নেগেটিভ মার্কসটা কি করে কমানো যায়, তোমার কি সাজেশন? স্যার আমার মনে হয়েছে যে প্রিপারেশনের সময় পরীক্ষা হলে অ্যাকুরেসি আনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ওভারঅল টোটাল যে কোয়েশ্চেন পেপারটা আছে সেটাকে ওই টাইম ফ্রেমের মধ্যেই আমরা চেষ্টা করব 2 থেকে 3 বার যেন পুরোপুরি 1 থেকে 200 অবধি কভার করে আসতে পারি। এবার যখন আমাদের মনে করুন পরীক্ষাতে অলরেডি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা হয়ে গেছে, যেইগুলো আমরা পুরোপুরি 100% অ্যাকুরেসি দিয়ে সলভ করতে পেরেছি, সেই কোয়েশ্চেনগুলোকে যদি আমরা হচ্ছে কাউন্ট করি, সেক্ষেত্রে যদি আমার মনে হয় যেহেতু এখন কাট অফটা বেশ হাই যাচ্ছে, তো 135 140 যদি আমি অলরেডি দেখছি আমি রিচ করে গেছি, তখন আমার মনে হয় যে রিস্কের জায়গাটা অনেকটা কমে আসে এবং রিস্ক প্রোন যে কোয়েশ্চেন্স গুলো সেগুলো অ্যাটেম্প্ট না করাই ভালো। মানে একেবারেই আমি কিছু জানি না, তাও জাস্ট নাম্বার অফ অ্যাটেম্প্ট আমার কম বলে আমি স্কোর হচ্ছে গোল পাকিয়ে দিলাম এমসিকিউতে, সেটা আমার মনে হয় না করে, যেটার ব্যাপারে আমার কিছুটা আইডিয়া আছে এবং আমার 50-50 একটা জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি, এরকম জায়গাতে যে অ্যাটেম্প্ট গুলো নেওয়া যায় সেগুলোতে তাও পসিবিলিটি থাকে যে 50% আমি কারেক্ট করতে পারবো, সেই জায়গাটা আমার মনে হয় অ্যাটেম্প্ট করলে পরে ওই জায়গাটায় সেফ জোন থাকা যাবে। এবার স্যার যদি আমি দেখি যে ওই 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মাথায় স্টাডি করে দেখছে যে তার 100-এর নিচে হচ্ছে অ্যাকুরেসি রয়েছে, মানে একদম কারেক্ট হবে 100-এর নিচে, সেক্ষেত্রে তো স্যার একটুখানি মানে যাকে বলে খুলে খেলতে হবে আর কি। তো তখন তো অ্যাটেম্প্ট বাড়াতেই হবে, মানে মানে এখানে জিনিসটা বুঝতে হবে, মানে আমি যদি অ্যাটেম্প্ট করি তাহলে আমার পাওয়ার একটা চান্সেস তো থাকছে, যদি অ্যাটেম্প্ট না করি তাহলে এমনিতে আমি পাবোই না, মানে 100-এ কোনোভাবেই আমার কাট অফ নামছে না, তো সেক্ষেত্রে তখন তো আমাকে একটু খুলে খেলতে হবে সো কল্ড। কিন্তু সনদ, অতীতে কিন্তু 84 জেনারেলি কাট অফ গেছে, এই মানে 4-5 বছরের মধ্যে তুমি যদি ধরো, এবার যে পরীক্ষার হলে আছে সেক্ষেত্রে তার ক্ষেত্রে জাজ করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। হ্যাঁ সেটা স্যার ঠিক, তবে আমি যদি একদম জাস্ট রিসেন্ট পাস্টটা স্টাডি করি সেক্ষেত্রে আমার মনে হয় ওই 130 to 140 এইটা একটা সেফ জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, ওই জায়গাটা আমার মনে হয় সিকিউর করতে পারলে তখন রিস্ক নেওয়াটা একটু বোকামি হচ্ছে। ইনফ্যাক্ট এটা আমি বলতে পারি যে যারা WBCS এ ফাইনালি গ্রুপ এ বি তে ক্লিয়ার করে, তাদের কিন্তু কাট অফ যদি 105ও থাকে, তাদের কিন্তু স্কোর ওই 130 35 40ই হয়, তাই না? হ্যাঁ, এবং স্যার ওই নেগেটিভ মার্কিংটা ইনিশিয়ালি আমারও খুব ছিল, মানে ছিল না সেটা নয়, তবে আমি যেটা করতাম সেটা হচ্ছে একেবারেই জানি না সেই প্রশ্নগুলোকে আমি অ্যাটেম্প্ট করতাম না, যেটা আমার মনে হচ্ছে 50-50 আসছে সেই জায়গা থেকে আমি অ্যাটেম্প্ট করার চেষ্টা করতাম। সেক্ষেত্রে আমার মনে করুন 200টার মধ্যে যদি 170টা আমি অ্যাটেম্প্ট করি তাও বেটার, 30টা ছেড়েই দিলাম জাস্ট। বাহ। তাহা, তুমি নেগেটিভ মার্কস কমানোর ব্যাপারে কি সাজেশন দেবে? স্যার শরৎ ঠিকই বলেছে, মানে ওটা একটা সেফ জোন জায়গা যেতেই হবে, মানে মানে প্রিভিয়াস লাস্ট 2-3 ইয়ার্স যদি দেখবো তাহলে তো কাট অফ তো বেড়েই যাচ্ছে প্রিলিমসে, মানে 120 130 তো কাট অফ এর মধ্যেই থাকছে, 120 130 মধ্যেই থাকছে, মানে মিনিমাম 140 তো করতেই হবে, মানে 140 মার্কস। কিন্তু আবার নেগেটিভ মার্কিং একটা খুব বাজে জিনিস, এটা যদি থাকে তাহলে মানে একটা যদি কনফিডেন্ট আছে কি হ্যাঁ আমি 130 উপর একটা ঠিক করেছি, 135 140 ঠিক করেছি, তাহলে আর করতে হবে না,
যতক্ষণ কনফিডেন্স চলেই এসছে কি হ্যাঁ 135 140 হয়ে গেছে, না হলে যদি আর বেশি যদি করতে চায় তাহলে তাহলে যদি নেগেটিভ মার্কিং হয় মার্কস আবার নিচে চলে আসবে, তাহলে সেফ জোন চলে যাবে। আমি নিজের মানে পার্সোনালি এই এক্সপিরিয়েন্সটা বলবো, আমি 4বার প্রিলিমসটা দিয়েছি, আর 4বার আমি প্রিলিমস দেওয়ার পর আমি বুঝতে পেরেছি কি মিনিমাম 140 তো রাখতেই হবে, যেইভাবে কাট অফ মানে স্কাই রকেট করছে, মানে এভরি ইয়ার কাট অফ ইনক্রিজ হচ্ছে, 140 তো মিনিমাম রাখতেই হবে। আর 140 মানে তো যদি চলে আসে, হ্যাঁ আমি ঠিক করছি, স্টুডেন্টরা জানে কি আমি ঠিক করছি কি ঠিক করছি না, এটা সব স্টুডেন্ট জানে कि yes I am marking this answer, I am sure that this is correct, and some way or the other between two option student might get confused, but between two option a person can take a risk, but if he is confused between three option four option, then taking risk will be an absurd decision। তাহলে মানে স্যার ওটাই স্যার কি 140 যদি হয়ে যায় 135 140 আর মানে বেশি চান্স যদি রিস্ক নেয় ওটা মানে ও ঠিক নয় স্যার। বাহ, তো আর আমাদের তো প্রিলিমসে স্যার মোটামুটি ওটাই স্যার প্রিলিমসে ওটাই মানে মানে বেশি ফোকাস করতে হবে ওই হিস্ট্রির উপরে, সনদ যেভাবে বললো, কেন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, হ্যাঁ এনশিয়েন্ট হিস্ট্রি আর মিডেভেল হিস্ট্রি আর মডার্ন হিস্ট্রি, এই সব নিয়ে তো অনেক কোয়েশ্চেন হয় প্রিলিমসে। প্রিলিমস মানে হিস্ট্রি দিতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে, সায়েন্স বেসিক আসে না কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি থেকে আসে, ইকোনমিক পলিটি থেকে আসে, আর ম্যাথস দিকে থেকে তো আসবে না, অনেক কমই আসে রিজনিং ম্যাথসে, এটাই। বাহ, তো আমরা তো মোটামুটি অনেকটা শেষের দিকে এসে গেছি, আর একটা দুটো জিনিসই আমরা জিজ্ঞেস করব। আমি সনদকে যেটা জিজ্ঞেস করব যে এই যে তুমি চাকরি করেছো পড়েছো, অনেক সময় পড়াশোনা হয়ও নি বেশ কয়েকদিন ধরে টানা, তো ঠিক তখন স্যার। কিরকম মানসিক অবস্থা থাকে এবং সে থেকে কি করে বেরিয়ে এসছো সেটা যদি আমাদের একটু বলো। স্যার আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটা হচ্ছে সত্যি এরকম হচ্ছে, টাইম পিরিয়ড গুলো আসে, ফেজ গুলো আসে। তো ওই সময়টাতে স্যার আমার মনে হয় যখন একজন অ্যাসপিরেন্ট ওরকম সার্টেন একটা পিরিয়ডের মধ্যে থেকে যাচ্ছেন, আমার মনে হয় একটা একটা ছোট ব্রেক নেওয়াটা যেতে পারে, এবং সেই ব্রেকে নিজেকে কমপ্লিটলি অনেস্ট হতে হবে নিজের কাছে যে আমি অ্যাকচুয়ালি ব্রেক নিচ্ছি, এবং পুরোপুরি আমি চাইবো যে সেই টাইম পিরিয়ডটুকুনির জন্য আমি যদি হচ্ছে পড়াশোনা থেকে বিরত থাকতে পারি, এবং সেক্ষেত্রে নিজের প্রিপারেশন ফেজ ছাড়াও সে পার্সোনাল লাইফে বিভিন্ন রকম মানুষের প্যাশন থাকে, ইন্টারেস্ট থাকে, হবি থাকে, সেগুলো থেকে যদি মাইন্ডটাকে একটুখানি ক্লাটার ফ্রি করা যায়, তাহলে আবার হচ্ছে একদিন দুদিনের ব্রেক নিয়ে আমি যদি বাউন্স ব্যাক করি, তাহলে আমার মনে হয় কনসেন্ট্রেশনটা অ্যাপারেন্টলি অনেক বেটার হয়। এটা একটা জায়গা। আর অ্যাট দ্য সেম টাইম যখন এই সময়টা আসছে মানে আমার পড়তে ইচ্ছা করছে না, সেই সময়টাতে আমার মনে হয় জোর করে পড়তে বসাটা ঠিক হয় না, কারণ আলটিমেটলি সেক্ষেত্রে পড়াটাও হয় না, অথচ আমি যে প্রোডাক্টিভ কিছু করছি, নিজের ইন্টারেস্টগুলোকে পারসিউ করছি, সেটাও হচ্ছে না। তো আমার মনে হয় ব্রেক নিচ্ছি মানে কনস্ট্যান্ট একদম পুরোপুরি ভাবে ব্রেক নিলাম, নিজের ইন্টারেস্টগুলোকে কাল্টিভেট করলাম, তারপরে বাউন্স ব্যাক করে আবার ফিরে আসলাম। একজন দর্শক কোয়েশ্চেন করছেন, জাহির আব্বাস শেখ, ইতিহাস অনার্সের ছাত্র অফিসার হতে পারেন? অবশ্যই পারেন। গ্র্যাজুয়েশন তো এই পরীক্ষা দেওয়ার একটা মিনিমাম ক্রাইটেরিয়া, কোনো মার্কসেরও ব্যাপার নেই যে 50% 60% পেতে হবে। যে কোনো ছাত্র যারা গ্র্যাজুয়েট তারাই এই পরীক্ষায় বসতে পারেন, এবং ইতিহাস যখন আছে একটু আগে আলোচনা হচ্ছিল, ইতিহাস যার প্রিলিমস তার, সুতরাং ইতিহাস পড়লে খুবই ভালো হবে আর কি। আর আরেকটা কোয়েশ্চেন এসছে, আমি সেটা একটু রাখতে চাইছি। একরামুল জিজ্ঞেস করছে, একরামুল মন্ডল, প্রিলিমিনারির জন্য কি এখন থেকেই রেগুলার বেসিসে মক দিলে সুবিধা পাবো? মকে ইংলিশ দিলে ভালো না বাংলায়? হ্যাঁ, সেটা যদি একটু বলো। তাহা ঠিক আছে, তুমি বলো। হ্যাঁ সনদ স্যার, একটু বলো, তো তাহা বলুন। ঠিক ঠিক আছে স্যার, সনদ তুমি বলো তারপর আমি বলছি। ঠিক 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 ঠিক। আমার মনে হয় স্যার যেহেতু মেন্সটা এখনো অবধি আমাদের ইংলিশে দিতে হয়, সেহেতু আলটিমেটলি আমাকে চাকরি পেতে গেলে মেন্সটাও ক্লিয়ার করতে হবে। তো সেক্ষেত্রে কনফিডেন্সটাকে একটু উঠিয়ে ইংলিশে পরীক্ষাটা, ইংলিশ মিডিয়ামে পরীক্ষাটা দেওয়াটা বেটার হবে, আমার পার্সোনালি সেটা মনে হয়। আর স্যার মকটা ডেফিনেটলি হেল্প করবে, মানে এখন পরীক্ষা একদম যেহেতু সামনে চলে আসছে, সেহেতু বিভিন্ন নিজের যা রিসোর্সে আছে সেগুলোকে আটমোস্ট ইউজ করে মকটা দিতে পারলে যেটা হবে, আমি অ্যাকচুয়ালি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, 5টা 6টা 10টা মক্স দিলে পর আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেটা একটা ওভারঅল স্টাডি করা যায়। এবার সেই বেসিসে কোন কোন জায়গাতে আমার মার্কসটা কম আসছে বা কোন কোন জায়গাতে আমার ইমপ্রুভ করা জায়গা আছে, সেটা আমার মনে হয় মক এক্সামগুলো, মক টেস্টগুলো দিলে পরে তখনই মানুষের, একজন অ্যাসপিরেন্টের ক্লিয়ার একটা আইডিয়া আসে। তো মকের তো স্যার একটা হিউজ ইম্প্যাক্ট ডেফিনেটলি রয়েছে। তাহা এবার হ্যাঁ,
অ্যাট দ্য সেম টাইম স্যার আমি বলবো যে পড়াশোনা আমি কিছু করলাম না, শুধুমাত্র মক দিলাম, সেটাও আবার গুড অ্যাপ্রোচ নয়। মানে আমাকে স্টাডি করার জন্য যেটুকুনি সময় অ্যালট করা দরকার সেটা অ্যালট করার পর মকটা দিতে হবে, তাহলেই আমার মনে হয় প্রকৃতভাবে স্টাডিটা করা যাবে যে আমি কতটা প্রিপেয়ার পরীক্ষাটার জন্য। বেশ, আমিও সেই কথাটা বলবো স্যার, মানে যত মক মানে একটা স্টুডেন্ট দেবে তত মানে ওর নলেজটা আর বেশি বাড়বে। কেন, অনেক ভেরিয়াস ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন ওরা মানে ট্যাকেল করতে পারবে, দেখতে পারবে আর কি কোয়েশ্চেন হতে পারে। যত মক দেবে তত মানে আর প্রিপারেশনটা একটু স্ট্রংই হয়, এটাই বলবো। আর ও বুঝতে পারবে কি আমি কতটা আনসার করতে পারছি, আমার প্রিপারেশনটা কত আছে, আর কিভাবে আমাকে প্রিপারেশনটা আপগ্রেড করতে হবে, এটা বুঝতে পারবে। আর যা কোয়েশ্চেন করেছে ইংলিশে দেবো বা বাংলাতে দেবো, যদি ইংলিশে দেবে তাহলে ভালো হবে আমার মনে হয়। আচ্ছা, যে বেঙ্গলি মিডিয়ামে পড়েছে তারও কি ইংলিশে দেওয়া উচিত, নাকি তার বাংলায় দিলেই ভালো? মানে না, এমসিকিউ যে গুলো। ল্যাঙ্গুয়েজে ও কমফোর্টেবল ফিল করছে সেই ল্যাঙ্গুয়েজে যদি দেবে তাহলে আরো ভালো, কেন ওর কনফিডেন্সটা মানে সেইভাবে ইনক্রিজ থাকবে। যদি আমি ইংলিশে কমফোর্টেবল, আমি ইংলিশে দেবো, কেন আমার কনফিডেন্সটা ইংলিশে বেশি। যদি বাংলাতে আমি ভালো, বাংলা আমার কনফিডেন্স বেশি, তাহলে আমি বাংলাতে দেবো, কোনো অসুবিধা নেই। WBCS এই পরীক্ষা PSC তো পুরো অপশন দিচ্ছে, আপনি বেঙ্গলিতেও অ্যাটেম্প্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই, হবে না তো। কোয়েশ্চেন তো বেঙ্গলিতেও আসে। খুব ভালো এবং মনোগ্রাহী আলোচনা। তো আমরা প্রায় শেষে এসে গেছি। লাস্ট একটা কোয়েশ্চেন আমি দুজনকেই করব ওয়ান বাই ওয়ান, তারপরে আমরা অনুষ্ঠানটা শেষ করব। সনদকে দিয়ে শুরু করি যে লাস্ট কি তোমার অ্যাডভাইস আছে স্টুডেন্টদের জন্য, জাস্ট যদি খুব ব্রিফলি একটু বলে দাও। স্যার আমার মনে হয় যেহেতু খুব কম সময় আমাদের আর বেঁচে রয়েছে প্রিলিমসের যদি আমরা ভাবি, সেক্ষেত্রে এই সময়তে অন্যান্য যে ডিস্ট্রাকশনস গুলো রয়েছে লাইফে, আমার যদি প্রকৃত ইন্টারেস্ট এবং প্রকৃত চাহিদাটা একটা ভালো চাকরি হয়ে থাকে, সেক্ষেত্রে এই কটা মাস নিজের যা ডিস্ট্রাকশনস আছে সেগুলোকে ক্লাটার ফ্রি করে নিজের যে পুরো টাইমটা যতটা আমি ইউটিলাইজ করতে পারবো সেটা যদি করা যায় এবং নিজের প্রতি অনেস্ট থাকা যায় যে আমি আমার এফর্ট যতটা দেওয়ার ততটাই দিচ্ছি, পাবো কি পাবো না সেটা পরের কথা, কিন্তু যতটা এফর্ট আমার দেওয়ার কথা ততটাই আমি দিচ্ছি, সেটা যদি করা যায় তাহলে আমার স্যার মনে হয় দিনের শেষে আলটিমেটলি সাকসেসফুল ক্যান্ডিডেট হিসেবে নিজের নামটাও দেখা যেতে পারে। বাহ, ভালো বললে। তাহাই আছেন। স্যার আমি একটা কথা বলবো কি, স্টুডেন্টকে অ্যাসপিরেন্টকে এটা ভাবতে হবে না কাট অফ কত যাবে, শুধু এটা নিয়ে ভাবো আমি কত প্রিপেয়ার্ড, আমি নিজে কতটা প্রিপারেশন করেছি, আমি যা মক দিচ্ছি, আমি যতটা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করছি মানে অ্যাজ আ মক টেস্ট, আমি কতটা করতে পারছি, হাউ মাচ আই নো অ্যান্ড হাউ মাচ আই ক্যান নো ফার্দার, হাউ ক্যান আই আপগ্রেড মাই স্টাডিজ ফার্দার। এটা নিয়ে শুধু ভাবতে হবে, কাট অফ কত যাবে, কখন রেজাল্ট বেরোবে, আর মানে কবে রেজাল্ট বেরোবে, এইসব নিয়ে ভাবতে হবে না। শুধু মানে যতটা পড়েছো ততটা মানে পুরো, আর এই দিক ওই দিক করা কিছু দরকার নেই। মানে আমি যতটা আগে থেকে পড়ে রেখেছি ওটাকে নিয়ে শুধু রিভাইজ করব, আর যদি একে নতুন কিছু সোর্স আসছে ওটাকে অ্যাবজর্ব করব। এটা যদি করে আর মানে এই দিক ওই দিক করতে কোনো দরকার নেই, এটাই স্যার। বাহ, খুব ভালো লাগলো। অনেক কোশ্চেন এসেছিল দর্শকদের কাছ থেকে, তো যেগুলো ইম্পর্টেন্ট মনে করেছি সেগুলো তো তুলে ধরেছি। যারা পরে জয়েন করেছেন তারা আবার একটু রিভাইন্ড করে দেখতে পাবেন যে এই কোশ্চেনগুলো অলরেডি আলোচনা হয়েছে। এনিওয়ে, সকলকেই ধন্যবাদ। সনদ, তাহা, তোমরা এই মুহূর্তে আছো, বাকিদের হয়তো কানেকশন কেটে গেছে, ইন্টারনেটের প্রবলেম আছে। তো তোমাদের দুজনকে অশেষ ধন্যবাদ, তোমাদের ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের এই প্রোগ্রামে জয়েন করেছো। থ্যাংক ইউ সনদ এবং তাহা। এবং থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দর্শকদেরও আমি অশেষ ধন্যবাদ দেবো, তারাও সময় করে প্রোগ্রামটা দেখেছেন। এনিওয়ে, আমি সনদ এবং তাহা দুজনকেই আপাতত রিকোয়েস্ট করবো, ভবিষ্যতেও যদি এই ধরনের স্টুডেন্টদের জন্য একটা প্রোগ্রাম করা যায়, স্টুডেন্টদের জন্য, তোমরা যদি সময় পাও অবশ্যই যেন আমাদের হেল্প করো এই ধরনের প্রোগ্রামে। অবশ্যই স্যার। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট। থ্যাংক ইউ স্যার, গুড নাইট স্যার। থ্যাংক ইউ স্যার, গুড নাইট স্যার।